বিয়ের 7 মাসের মাথায় এসে আজ আমার স্বামী আমার বড় বোনকে বিয়ে করে নিয়ে এসেছে। স্বামীর পাশে আপন মায়ের পেটের বোনকে বধূ বেশে দেখে একটু অবাক হলাম না, কারণ বিয়ের পরদিন থেকেই বুঝছিলাম এই সংসার আমার কপালে নেই। এই 7টা মাস আমি কম চেষ্টা করিনি সামিউল মানে আমার বরের মন জয় করার, কিন্তু আমি ব্যর্থ। 7 মাস আগে সামিউলের বিয়ে ঠিক হয়েছিল আমার বড় বোনের সাথে, অথচ আমি আগে থেকেই সামিউলকে ভালোবাসতাম, তবে প্রকাশ করিনি। সামিউল আমাদের বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকতো ব্যাচেলর হয়ে। সামিউলের বাবা গ্রামে থাকে। সামিউল আর আমার বড় বোন বৃষ্টি যে প্রেম করত সেটা জানলাম সেদিন, যেদিন সামিউল তার মাকে নিয়ে আমাদের বাড়ি এসেছিল বৃষ্টি আপু আর তার বিয়ে ঠিক করার জন্য। বিয়ে ঠিক হলো, আমার সেদিন ভীষণ কষ্ট হলো, মনে কষ্ট পুষে রেখেছিলাম, কাউকে জানতে দেই। বিয়ের দিন ঘনিয়ে আসলো, কিন্তু কবুল বলার আগ মুহূর্তে জানতে পারলাম আপু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কোথায় গেছে কেউ বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে রেখে গেছিল আমি সামিউলকে বিয়ে করতে পারবো না। চিরকুট হাতে নিয়ে আমার বাবা টেনশনে বসে পড়লেন। মেয়ে বিয়ের দিন মেয়ে পালিয়ে গেছে। বাবার মুখের দিকে তাকিয়ে বুঝলাম লজ্জায় আমার বাবার যেন মরে যেতে ইচ্ছা করছিল। সামিউলের মা বলল, বিয়ে যদি নাই করাচ্ছিল তাহলে কেন বিয়েতে রাজি হলো আপনার মেয়ে? আমাদের কি কোনো মান সম্মান নেই? আমার বাবা কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না, শুধু কেঁদেই চলেছেন। সামিউল সেদিন আপুর উপর রাগ করে বলল, আমি ওকে বিয়ে করতে চাই, কারণ আমাকে বউ নিয়ে বাড়ি ফিরতে হবে। এলাকায় আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে। আমার বাবা যেন মান সম্মান বাঁচানোর একটা আশার আলো খুঁজে পেলেন। তিনি চট করে দাঁড়িয়ে আমার হাত চেপে ধরলেন। তিনি মুখে কিছু বলতে না পারলেও আমিও না করিনি। আমি তাকে আশ্বস্ত করলাম। ভেবেছিলাম আল্লাহ বোধহয় আমাদের ভালোবাসাকে আমার করে নেওয়ার সুযোগ করে দিচ্ছেন, যা আমি হারাতে চাই না। আপুর জায়গায় সেদিন বিয়ে হলো আমার আর সামিউলের। আমি ভেবেছিলাম সামিউল মানিয়ে নিবে আমায়, সময় নিবে সে, কিন্তু যতই দিন যাচ্ছিল ততই আমাদের ভেতর দূরত্ব কমার বদলে আরো বেড়ে যাচ্ছিল। কোনোদিন সে আমাকে আদর করে একটা কথাও বলল না। বিয়ের 1.5 মাস পর একদিন হঠাৎ আপু ফিরে আসে। সামিউল, আমাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব তোমাকে? তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে কিভাবে আমাকে ঠকালে? তোমাকে ঠকানোর শাস্তি আমি পেয়ে গেছি। আমি শামীম নামের এক ছেলের সাথে পালিয়ে গেছিলাম, বিয়েও করেছিলাম আমরা, কিন্তু শামীম চিট করে। সামিউল, তোমার কাছে এখন ফিরে এসেছি, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। সামিউল আপুর এসব কথাই গলে যায়, এবং এক মুহূর্ত সময়ও লাগলো না তার মুখ থেকে ডিভোর্সের শব্দটা বের করতে। আপুর হাত ধরে আমার সামনে এসে আমাকে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তুমি জানো আমি বৃষ্টিকে ভালোবাসতাম, এবং আমি এখনো ওকে পাগলের মতো ভালোবাসি, তাই আমি ওর সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। তুমিও তাই তোমার পথ বেছে নাও। কথাগুলো কত সহজেই সে আমার মুখের উপর বলে দিল। আমি হাতে পায়ে ধরেছিলাম সেদিন আমার স্বামী আর আপন বোনের, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। আমার স্বামী বলেছিল, দেখো, ভালোবাসা ছাড়া সংসার হয় না। তোমার আর আমার মাঝে ভালোবাসা নেই। আমি বৃষ্টিকেই ভালোবাসি। আমি রাগের মাথায় তোমায় বিয়ে করেছিলাম। আমার শরীর জ্বলে উঠলো কথাটা শুনে। বলা বাহুল্য, আমাদের মাঝে কখনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি। আমি আর সহ্য করতে না পেরে বললাম, আপনার করা ভুলের প্রায়শ্চিত্ত কি এখন আমায় দেওয়া লাগবে? আমি আপনাকে ডিভোর্স দিব না। বৃষ্টি আপু আপনায় ভালোবাসলে কেন সে আরেকজনের সাথে পালিয়ে গেল? ভুল করেছিল সে, তা বুঝে এখন ক্ষমা চাইছে। আপনারা ভুল করবেন আর তার খেসারত দিতে হবে আমায়? দেখুন সামিউল, আমি কিন্তু আপনায় ডিভোর্স দিব না। তাহলে সতীনের সংসার করো। আমি আবার চোখ মুছে বললাম, এখন কোথায় গেল সেই মান সম্মান? যেই মান সম্মানের ভয় আমায় বিয়ে করলেন? শরবতের সাথে গুলিয়ে খেয়েছি। এ কথা বলবে না একদম। আই ওয়ান্ট ডিভোর্স। দিব না তো বলেছি। আমি সেখান থেকে চলে গেলাম। আমি বাবাকে ফোন করে জানাই সব। বাবা সব শুনে কি করবেন চিন্তা করছিলেন। তখনই ঘরে আপু আসলে তিনি আপুকে বোঝানোর চেষ্টা করলেন যাতে আমার সংসারটা না ভাঙে সে, কিন্তু আপু বোঝে না। বাবা অনেক বোঝানোর পর যখন দেখলেন আর কোনো উপায় নেই আমার সংসার বাঁচানোর, তখন তিনি এক প্রকার বাধ্য হয়ে আপুকে জোর করে একটা ঘরে বন্দি করে রাখলেন। কিন্তু তাতেও কিছু হলো না। তারা দুজন আজ বিয়ে করেই নিল। আমার সব চেষ্টা বৃথা হয়ে গেল। এই 7 মাসে আমাদের একটাও সকাল ছিল না একসাথে ঘুম থেকে জেগে ওঠার, একটাও দুপুর ছিল না যেদিন আমি রান্না করে বসে থেকেছি। আর সামিউল এসে মিষ্টি করে বলেছে আজ কি রান্না হয়েছে। একটা সন্ধ্যাতেও সে ফিরে এসে বলেনি সারাদিন কেমন কাটালে। সে এসেছে দেরি করে, কিংবা আসেনি। 3 মাসে সে রাতে ঘরে ফিরতো দেরি করে, ফোনে কথা বলতো বৃষ্টির সঙ্গে। আমি জানতাম, কিন্তু মুখে কিচ্ছু বলতাম না। 4 মাসে আমার আর স্বামীর ঘরে জায়গা হয়নি। তিনি আমাকে স্পষ্ট বলে দিলেন, আমাদের মধ্যে যেহেতু কোনো ধরনের শারীরিক সম্পর্ক নেই, তাই তুমি আমার সাথে আমার ঘরে থাকার কোনো মানেই হয় না। তুমি এখন থেকে বাইরের ঘরে ঘুমোবে। আমি কিছুটা চুপচাপ মেনে নিয়ে একটা বালিশ সাথে করে বেরিয়ে যাচ্ছিলাম। তখন তিনি আবার বললেন, আরেকটা কথা শোনো, আমি আর তোমার করা রান্না খেতে চাই না। আমি ছলো ছলো চোখে বললাম, আমার রান্নাও কি দোষ করলো? মুখে মুখে কথা বলবে না। সারাদিন আমি বাইরে থাকি, দুপুরের খাওয়াটা বাইরে হয়ে যায়, রাতের একবেলাও আমি বাহির থেকে খেয়ে আসতে পারবো। তোমাকে কষ্ট করে আমার জন্য কিছু করতে হবে না, যাও এখন। কথাগুলো বলে তিনি শুয়ে পড়লেন। 6 মাসে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। জ্বর, মাথা ব্যথা। এক রাতে অতিরিক্ত জ্বর হলে ওষুধ খুঁজে পাই না। ফোন করি তাকে, তখন রাত 1টা। ফোনটা রিসিভ করে বলে, ফোন করে বিরক্ত কেন করছো? ঘুমোতে দাও। তিনি আমার আর কোনো কথা না শুনেই ফোনটা রেখে দিলেন। সে রাতে আমি এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। আমার স্বামী আর একটাবারও ফোন করে জিজ্ঞাসা করলো না অন্তত আমি বেঁচে আছি কিনা। 7 মাসে আমি তার মুখে হাজারবার শুনি, তোমার আর আমার মধ্যে কিছুই নেই, শুধু একটা নামমাত্র সম্পর্ক। আমি ভুল করেছি তোমায় বিয়ে করে, আমাকে মুক্তি দাও। আমি শুধু বলতাম, আপনি এভাবে বলছেন কেন? আপনি নিজের ইচ্ছাতেই আমাকে বিয়ে করেছেন। আমি কি আপনাকে কোনোভাবে বিরক্ত করছি? যেটা
বলছেন আমি সেটাই মেনে নিচ্ছি। তাহলে কেন আপনি আমাকে চোখে দেখে সহ্য করতে পারেন না? রাগ উঠে যায় আমার তোমাকে দেখলে। আজ তোমার জায়গায় তুমি থাকার কথা না, বরং তোমার জায়গায় আমার ভালোবাসার মানুষটা থাকার কথা। সে চিন্তা করলেই আমার তোমাকে সহ্য হয় না, কিন্তু তার জন্য তো দায়ী আমি নই। যাই হোক, আমার তোমাকে সহ্য হয় না, এটাই বড় কথা। পরিশেষে আজ আমি মুক্তি দিলাম। আচ্ছা, একটা বোন কি করে এভাবে বোনের সংসার নষ্ট করে? যদি সংসারী করার হতো সামিউলের সাথে, তাহলে চলে গেলি কেন সেদিন? দেখলাম সামিউলের হাতে ডিভোর্স পেপার। সে আমার দিকে এগিয়ে দিয়ে সাইন করে দিতে বলল। আমি পেপারটা নিয়ে সাইন করে দিলাম। যাওয়ার আগে শুধু একটা কথা বলে আসলাম, যে মেয়ে বিয়ের আগে একবার আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সে মেয়ে আপনার চেয়ে বেটার কারো খোঁজ পেলে আপনাকে দ্বিতীয়বারও ছেড়ে যেতে পারে। আজ কেন যেন মনে হচ্ছে আপনার জীবনে সুখ স্থায়ী হবে না। শেষ কথাটা বলেই আমি বাবার কাছে চলে আসলাম। বাবা ত্যায্য করেছিল আপুকে সেদিনই, বলেছিল আর কোনোদিন আপুর মুখ দেখবে না। তারপর আমাকে বললেন, তুই বাবার কাছে থেকে লেখাপড়া শেষ কর, তারপর ভালো একটা চাকরি কর, নিজের পায়ে দাঁড়া। আমি ভাবলাম সেটাই হয়তো ভালো হবে। এভাবে কেটে গেল আরো 1 বছর। এখন আমি একটা ভালো চাকরি করি। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার অফিসের কলিগ, নাম সিফাত। তার সাথে আমার বিয়ে ঠিক হয়। আমাদের রিলেশন ছিল না, আমাকে পছন্দ করেছিল সিফাত, তাই বাসায় প্রস্তাব নিয়ে এসেছে। আমি তাকে আমার সব খুলে বলি এবং শেষে বলি, সব জেনেও যদি আপনি আমায় বিয়ে করতে চান তাহলে সমস্যা নেই, তবে সময় নিন ভাবার। আমি ডিভোর্সি নারী, সমাজ ভালো চোখে দেখবে না। সিফাত আমার হাতটা শক্ত করে ধরে পড়ল। আমার ভাবার জন্য কোনো সময় প্রয়োজন নেই। আমি কখনোই সমাজের পরোয়া করিনি, ইনশাআল্লাহ সামনেও করব না। আমার কাছে আগে আমার ভালো থাকা, আর আমি আমার ভালো থাকাকে দেখতে পাই তোমার মাঝে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা অতি দ্রুত বিয়ের কাজটা সেরে ফেলবো। আমি ওর মুখের দিকে তাকিয়ে সায় দিলাম। আমার বিয়ে ঠিক হওয়ার 1 সপ্তাহ পর খবর আসে আপু আবার পালিয়ে গেছে। সিফাত সবটা জেনেই সে আমার বাড়িতে আসে আর ভয়ার্থ গলায় জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ছেড়ে দিবে সুপ্তি? ছেড়ে কেন দিব? তোমার বোন তো আবার পালিয়ে গেছে। বুঝলাম বেচারা এই খবর শুনেই এভাবে ছুটে এসেছে। আমাকে এই চিনলে আমি আপনাকে কেন ছেড়ে দিব সামিউলের জন্য? কখনোই না। সত্যি? হ্যাঁ, আমি রিস্ক নিতে চাই না। কালই কাজে নিয়ে চলে আসব, বিয়ে পড়িয়ে বাড়ি নিয়ে যাব। আমি হেসে ফেললাম, কেমন বাচ্চাদের মতো বায়না করছে এত বড় ছেলে। বাড়ি যান, নিশ্চিন্তে ঘুমন, আমি আপনারই ছিলাম আপনারই আছি। সিফাত কপালে চুম্বন এঁকে দিয়ে চলে গেল। সেই চুম্বনের চুম্বকের টানে আজ আমাদের সংসার জীবনের 2.5 বছর। সামিউলের খবর জানি না, তবে এই ঘটনার পর নাকি নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। তার মা তাকে উঠতে বসতে খোঁটা দেয়। আমার সাথে দেখা হয়নি আর সামিউলের, হয়তো লজ্জায় আসে না কখনো। ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা ভালো নয়। সামিউল অন্ধ ছিল বৃষ্টির প্রতি, সেই অন্ধত্বই তার সর্বনাশ করে বসলো। আর না আসুক সামনে সেই চেহারা, তাহলে আমি মনের ভেতর থাকা আক্রোশ খুব মিটিয়ে দিতাম আমার 7টা মাস নষ্ট করে দেওয়ার জন্য। সামিউল নিশ্চয়ই আমার লাস্ট কথাগুলো ভাবে একান্তে বসে। ভাববারই কথা, কারণ আমি যা বলেছিলাম তাই ঘটেছে তার জীবনে। আমার আর্তনাদ আমার খোদা শুনেছে। কেউই কাউকে কাঁদিয়ে ভালো থাকেনি পৃথিবীতে। সামিউল এখন পথের বৈরাগী, হয়তো কদিন পর আবারও 3য় বিয়ে করবে। আমার এখন প্রশান্তির শ্বাস বের হয়, যা আগে চাপা শ্বাস ছিল। আমি খুশি পৃথিবীর কাছে। আমার অন্তর্জাল আজ শান্ত। পারফেক্ট জীবন সঙ্গী এখন আমার। আমি পরিপূর্ণ, আর সামিউল মহাশূন্য। প্রিয় ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।